18 মে 1974 ভারতের রাজস্থান রাজ্যের শুষ্ক ও রুক্ষ পোখরান মরুভূমি। সূর্য তখন মধ্য আকাশে। তপ্ত বালুর পাহাড়ের নিচে গোপনে প্রস্তুত হচ্ছিল এক ভয়ঙ্কর ইতিহাস। দুপুর 8টা 5 মিনিট মাটির গভীরে বিস্ফোরিত হলো এক শক্তিশালী পরমাণু বোমা। ভারতের ইতিহাসে এই ছিল প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা। এই গোপন মিশনের কোডনেম ছিল স্মাইলিং বুদ্ধা। সেই একমাত্র মুহূর্তে ভারত বিশ্বকে জানিয়ে দেয় তারা আর শুধু দরিদ্র তৃতীয় বিশ্বের একটি দেশ নয়, তারা পারমাণবিক শক্তির অধিকারী একটি আত্মনির্ভরশীল জাতি। এ এক নিঃশব্দ অথচ তীব্র বার্তা। বিশ্ব রাজনীতির মঞ্চে ভারত এখন শক্তিধরদের কাতারে। পারমাণবিক শক্তিধর দেশগুলোর অভিজাত ক্লাবে ভারতের প্রবেশ ঘটে সেই দিনই। কিন্তু ভারতের এই বিস্ফোরণের কম্পন শুধু মাটির নিচে নয়, প্রতিধ্বনিত হয় সীমান্ত পেরিয়ে পাকিস্তান পর্যন্ত। যেন পাকিস্তানের হৃদয়েই বাজ পড়ে। আতঙ্ক আর অস্বস্তির ছায়া নেমে আসে গোটা ইসলামাবাদ জুড়ে। ঠিক সেদিনই এক সাংবাদিক বৈঠকে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বিস্ময় ও প্রতিজ্ঞার মিশ্রণে উচ্চারণ করেন ইতিহাসের বিখ্যাত সেই লাইন, ঘাস খেয়ে হলেও পাকিস্তান পরমাণু বোমা বানাবে। এই একটি বাক্যই হয়ে ওঠে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ভিত্তি। এটি ছিল শুধু প্রতিক্রিয়া নয়, ছিল এক দৃঢ় সংকল্প। আঞ্চলিক ভারসাম্য রক্ষার জন্য, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পাকিস্তানও গড়ে তুলবে নিজের পারমাণবিক শক্তি। এই বাক্যটি পরিণত হয় এক জাতীয় প্রতিজ্ঞায়। আর সেই প্রতিজ্ঞার পথ ধরেই শুরু হয় দক্ষিণ এশিয়ায় এক বিপজ্জনক প্রতিযোগিতা, পারমাণবিক দৌড়। এই যাত্রা শুরু হয়েছিল 1972 সালের জানুয়ারিতে, ভারতের স্মাইলিং বুদ্ধা পরীক্ষার অনেক আগেই। সদ্য পরাজিত, মানসিকভাবে বিধ্বস্ত পাকিস্তান তখন পূর্ব পাকিস্তান হারিয়ে আত্মবিশ্বাসে ধসে পড়েছে। এই সংকটকালীন মুহূর্তে প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বুঝতে পেরেছিলেন, এই উপমহাদেশে যদি পাকিস্তান টিকে থাকতে চায়, ভারতের মতো শক্তিধর প্রতিবেশীর ছায়া থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে পরমাণু শক্তি অপরিহার্য। এ কারণে সে 1972 সালের জানুয়ারিতেই তিনি মুলতান শহরে ডেকে পাঠান পাকিস্তানের শীর্ষ পদার্থবিজ্ঞানী ও গবেষকদের। সে ছিল এক অত্যন্ত গোপন বৈঠক, যার খবর তখনকার গণমাধ্যমেও আসেনি। বৈঠকে ভুট্টো সরাসরি জানিয়ে দেন পাকিস্তানকে পরমাণু বোমা বানাতেই হবে। তিনি বলেন, এটি শুধু প্রযুক্তির প্রশ্ন নয়, বরং এটি জাতির অস্তিত্ব রক্ষার প্রশ্ন। সেই বৈঠকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় পাকিস্তান শুরু করবে নিজেদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি। এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত ব্যক্তিত্ব ছিলেন ডক্টর আব্দুল কাদের খান। সে সময় তিনি ইউরোপে বসবাস করছিলেন, প্রথমে জার্মানিতে, পরে নেদারল্যান্ডসে, যেখানে তিনি কাজ করছিলেন গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি নিয়ে। তার কাজের পরিধি ছিল অত্যন্ত স্পর্শকাতর, বিশ্বের সবচেয়ে নিরাপদ নিউক্লিয়ার প্রযুক্তিগুলোর মাঝে অন্যতম। 1975 সালে কাদের খান পাকিস্তানে ফিরে আসেন, তবে তিনি একা ফেরেননি, সঙ্গে করে নিয়ে আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরোপীয় প্রযুক্তিগত নকশা, সেন্ট্রিফিউজ পদ্ধতির ব্লুপ্রিন্ট এবং পারমাণবিক অস্ত্র নির্মাণ সংক্রান্ত গোপন নথিপত্র। এটি ছিল পাকিস্তানের জন্য এক যুগান্তকারী মোড়। তার নেতৃত্বে গড়ে তোলা হয় পাকিস্তানের নিউক্লিয়ার প্রকল্পের মূল ঘাঁটি, কাহুতা রিসার্চ ল্যাবরেটরিজ। এটি ছিল এক অত্যন্ত গোপন গবেষণা কেন্দ্র, যেখানে ধীরে ধীরে গড়ে তোলা হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণাঙ্গ সুবিধা। এখানেই তৈরি হয় পাকিস্তানের ইউরেনিয়াম ভিত্তিক পারমাণবিক প্রযুক্তি, যা ভারতের প্লুটোনিয়াম ভিত্তিক বোমার চেয়ে আলাদা ছিল। প্লুটোনিয়াম বোমার তুলনায় ইউরেনিয়াম বোমা বানানো অনেক বেশি গোপনে করা যায়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য যে যন্ত্রপাতি ও কাঠামো লাগে তা সহজে নজরে পড়ে না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর নজর এড়িয়ে এই কাজ সম্পন্ন করা তুলনামূলকভাবে সহজ ছিল। ঠিক এই কারণে পাকিস্তান বেছে নেয় ইউরেনিয়ামের পথ। ডক্টর কাদের খানের হাত ধরে পাকিস্তান ধীরে ধীরে পরিণত হতে থাকে এক গোপন পরমাণু শক্তিধর রাষ্ট্রে, যার অস্তিত্ব তখনও অনেকের জানা ছিল না। কিন্তু পশ্চিমা গোয়েন্দারা জানত, বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলোর চোখ ছিল পাকিস্তানের ওপর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের CIA এবং ইসরায়েলের বারখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ। তারা গোয়েন্দা ডেটা, স্যাটেলাইট ছবি ও নানা উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বারবার সতর্কবার্তা পাঠাতে থাকে পাকিস্তান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এমনকি পশ্চিমা বিশ্বে অনেক কূটনৈতিক মহল উদ্বেগ প্রকাশ করে একটি অস্থিতিশীল রাষ্ট্র যেন পরমাণু শক্তিধর না হয়ে ওঠে। তবুও পাকিস্তান থেমে থাকেনি। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা ও গোয়েন্দা নজরদারি সবকিছুর মাঝেও তারা এগিয়ে গিয়েছে দৃঢ় প্রত্যয়ে। 1984 সালে পাকিস্তান গোপনে এক্সপেরিমেন্টাল লেভেলে একটি কার্যকর পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করে, যদিও তারা তা জনসমক্ষে ঘোষণা করেনি। কিন্তু আন্তর্জাতিক মহলের অনেকেই বুঝতে পেরেছিল
পাকিস্তান এখন মাত্র একটি চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। এই চূড়ান্ত সিদ্ধান্ত আসে 1998 সালের মে মাসে। ভারতের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো পরমাণু বোমার পরীক্ষা চালানো হয় পোখরান-2 অপারেশনের মাধ্যমে। ভারতীয় এই পদক্ষেপ ছিল এক দুঃসাহসিক বার্তা, যা পুরো অঞ্চলে উত্তেজনার সঞ্চার করে। এই পরীক্ষার মাত্র 17 দিন পর 1998 সালের 28 মে পাকিস্তান পাল্টা জবাব দেয়। তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালানো হয় চাঘাই পাহাড়ে, বেলুচিস্তান প্রদেশে অবস্থিত এক গোপন পরীক্ষা কেন্দ্রে। একযোগে 5টি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়, যা শুধু পাকিস্তানের প্রযুক্তিগত সামর্থ্য নয়, বরং তাদের জাতীয় প্রতিজ্ঞার প্রতিফলনও ছিল। এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। একটি মুসলিম দেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের তালিকায় যুক্ত হলো। সেই দিনটি শুধু পাকিস্তানের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য ছিল এক নতুন যুগের সূচনা। পাকিস্তান তাদের অস্তিত্ব রক্ষার ঢাল নির্মাণ করলো। ভারতের পরীক্ষার জবাবে তারা দেখিয়ে দিল তারাও পিছিয়ে নেই। ভুট্টো যেটা বলেছিলেন 1974 সালে, ঘাস খেয়ে হলেও পাকিস্তান পারমাণবিক বোমা বানাবে, যেটি কিনা সত্য প্রমাণিত হলো। আর যিনি এই প্রতিজ্ঞাকে বাস্তবে রূপ দিলেন তিনি হলেন ডক্টর আব্দুল কাদির খান, যিনি ইতিহাসে চিরস্থায়ীভাবে স্থান করে নিলেন পাকিস্তানের বোমার জনক হিসেবে। এই ছিল উপমহাদেশের পারমাণবিক প্রতিযোগিতার পেছনের কাহিনী, যেখানে এক জাতির বৈজ্ঞানিক সাফল্যের প্রতিক্রিয়ায় আরেক জাতি গড়ে তুলল নিজেদের অস্তিত্ব রক্ষার প্রযুক্তি। এমন আরও ইতিহাসের গহীন রহস্য, রাজনীতি, বিজ্ঞান ও যুদ্ধের ডকুমেন্টারি দেখতে গ্রে হ্যাট স্পাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিন, যাতে একটা ভিডিও মিস না হয়। ইতিহাস জানুন, প্রশ্ন করুন এবং ভাবুন। আবার দেখা হবে অন্য এক গল্পে, অন্য এক ষড়যন্ত্রে। ধন্যবাদ।